চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে সবাই বসে আছে। সবার চোখে রাফা চৌধুরীর দিকে নিস্তব্ধ। সবার মনে হাজারো প্রশ্ন, তবে এই প্রশ্নগুলো উত্তর দিবে কে? আবরাজ, আরহাম নাকি আবরার? তিন ভাই তো চুপ করে বসে আছে, তাদের মুখে কোনো কথা নেই। জারিন অবাক হয়ে তাকিয়ে আছে তার ছোট চাচির দিকে। ও ভাবতেছে ওর ছোট চাচি কেন এখানে, তাও চৌধুরীর বাড়ির তিন ছেলে তাকে শক্ত করে ধরে আছে। সবার ভাবনার মধ্যে আবরাজ গম্ভীর স্বরে বলল, আবরাজ, আমরা মা, বাবা আর ফুপির সাথে একা কথা বলতে চাই। তোমরা আমার সাথে আমার আর মেহেকের রুমে আসো। কথাটি বলেই আবরাজ, আরহাম, আবরার রাফা চৌধুরীকে সাথে নিয়ে ওই রুমের উদ্দেশ্যে রওনা দিল। তাদের যাওয়ার দিকে বোকার মতো তাকিয়ে আছে সবাই। আয়ন চৌধুরী আর কোনো কিছু না ভেবে রেহানা চৌধুরী এবং আসিয়া চৌধুরীকে ইশারা করলো যাওয়ার জন্য। চৌধুরী বাড়ির বয়োজ্যেষ্ঠরা বসে রুমের ভেতরে প্রবেশ করতেই আবরার দরজা আটকে দিল। আবরাজ, বাবা, মা, ফুফি, তোমাদের এখন যে কথা বলবো তোমরা মন দিয়ে শুনবে। যদি মানতে না পারো তাহলে সরাসরি বলবে। বাবা কি এমন কথা বলবে যে এত ফর্মালিটি পূরণ করতেছ? আবরাজ একটু চুপ থাকলো, এরপর বড় করে একটা শ্বাস দিয়ে বলল, আবরাজ, তোমরা এই ভদ্র মহিলাকে চেনো? রাফাকে দেখিয়ে বলল, মা হ্যাঁ, উনি তো জারিনের চাচি, তবে আমরা 2 থেকে 1 বার তাকে দেখেছি। উনি আমাদের সামনে বেশি আসতো না। আবরাজ, তোমরা জানো না ওনার আরো একটা পরিচয় আছে? আসিয়া, কি পরিচয়? আবরাজ, আচ্ছা বাবা, তোমরা কি 3 ভাই বোনই? তোমাদের বাবা কি মনে করতো তারা 3 সন্তানই? আবরাজের কথা বলা শেষ হতেই আয়ান চৌধুরী আর রেহানা চৌধুরী চোখ ছলছল করে উঠল। তোরা কিভাবে ভুলে ওই মিষ্টি মেয়েটির কথা? ছোট্ট ছোট্ট হাত, সে হাত ধরে আয়ান চৌধুরী আর রেহানা চৌধুরী তাকে পুরো চৌধুরী বাড়ি ঘোরাতো। হয়তো বেশি দিনে তাকে কাছে পায়নি, তাতে কি ওই অল্প কয়েকদিনই তো সে তাদের মনে জায়গা করে নিয়েছিল। সে এখন কোথায়? ওই যে বাবা ছোট চাচুর সাথে লন্ডন পাঠিয়ে দিল। এরপর এত করে বললাম, বাবা রাইফা কই? রাইফাকে দেশে আনো। বাবা বারবার বলতো ও ওই দেশে নিরাপদ না, ও যেখানে আছে ওইখানে ভালো থাকবে। তারা দুজনই দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়ান চৌধুরী ভাঙা গলায় বলল, বাবা না, আমাদের আরেকটি বোন আছে, কিন্তু সে এখন কোথায় আমরা জানি না। সে আমাদের রক্তের না হলেও সে আমাদের আত্মার, কিভাবে তাকে ভুলি? আরহাম রাগী গলায় বলল, আরহাম, তাকে না ভুললে এতদিন খোঁজ নাওনি কেন? বাবা, তোমাদের দাদু বলেছিল ওর খোঁজ যদি কোনোভাবে শত্রুরা জানতে পারে ওকে মেরে ফেলবে। তাই বাবা আমাদের কখনো বলেনি রাইফা কোথায়, যেন ওর শত্রুরা আমাদের ধরলেও কোনো খোঁজ না পায়। আমিও আমার ছোট্ট বোনটির নিরাপত্তার কথা ভেবে বুকে পাথর চাপা দিয়ে থাকতাম। তাদের কথা মাঝে কিছুক্ষণ রেহানা চৌধুরী যা বোঝার বুঝে গিয়েছে। উনি ধীরে পায়ে রাফা চৌধুরীর কাছে এসে দাঁড়ালো। রাফা চৌধুরীকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। রাফা ঘনিষ্ঠ আঙ্গুল তুলল, দেখলো রাইফার মতো রাফারও কনিষ্ঠ আঙ্গুল ছোট। রেহানা চৌধুরী তার ভাবনা সঠিক বুঝতে পেরেই জড়িয়ে ধরল রাফাকে। কাঁদতে কাঁদতে বলল, মা রাইফা, রাইফা রে, তুই এতদিন কোথায় ছিলি? আমি তোকে কত মিস করেছি। দেখ, আমার কাছে কেউ ছিল না, আমাকে ভাবি মা ডাকার কেউ ছিল না। না ছিল তুই, না ছিল আসিয়া, আইমান। এদিকে দেখ, আইমান তো আজ আমাদের মাঝেই নেই। রাফা চৌধুরী কিছু বলতে যাবে, তার আগেই আরো 2 জন তাকে জড়িয়ে ধরল। তাকে দেখলো আয়ান চৌধুরী আর আসিয়া চৌধুরী। আসিয়াকে দেখে রাফা চৌধুরী একটু হাসলো। আর তার ভাই আর ভাবি মাকে এসে প্রত্যেক দিনই লুকিয়ে লুকিয়ে দেখতো, কিন্তু তার এই ছোট্ট বোনটিকে সে দেখতে পারেনি। সে যে কয়েকদিন এই বাড়িতে থাকতো, আসিয়া আদরের বিড়াল ছানার মতো তার সাথে থাকতো, তাকে সঙ্গ নিত।
দ্বিতীয় সে তো মন স্থির করেছিল তার আদরের বোনটা যদি সুখে না থাকে তাহলে ওই আসাদ শেখকে নিজ হাতে জবাই করবে। অনেক বছর পর কাছের মানুষদের পেয়ে রাফা চৌধুরীও আবেগ প্রবণ হয়ে গেল। তারা একসাথে কান্নাকাটি করলো, নিজেদের মনে জমানো কথাগুলো বলল। এক সময় রেহানা চৌধুরী বলল, মা, রাইফা তুই এদেশে কবে এসেছিস? আর তুই কেন আজাদ শেখকে বিয়ে করেছিস? এদেশে আসার পর তুই কেন আমাদের সাথে যোগাযোগ করিসনি? আয়ান চৌধুরীর মনেও এ প্রশ্ন জন্ম নিয়েছিল। সেও প্রশ্নটি করবে ভেবেছিল, তার আগেই রেহানা চৌধুরী প্রশ্নটি করল। রাইফা একটু চুপ থাকলেও এরপর বলল, রাইফা চাচু আমাকে লন্ডনে নিয়ে গিয়ে লেখাপড়া করায়। আমি বড় হতে লাগলাম। আমার বয়স যখন 16 তখন আমি লন্ডনে সুনামের সাথে আমার ব্যবসা চালিয়ে যাচ্ছি। এর মধ্যে চাচু দেশে চলে এলো। কিছুদিন পর খবর পেলাম মাকে খুন করা হয়েছে। আমি দেশে আসতে চাইলাম, চাচু নিষেধ করে বলল, এই সময় দেশে আসা ঠিক হবে না। আমি নিজেকে সামলে নিলাম। চাচু আমাকে কথা দিয়েছে বাবার খুনিদের শাস্তি দিবে। আমার সাথে আইমানের সাথে যোগাযোগ করিয়ে দেয় চাচু। ওইদিকে আইমানকে প্রস্তুত করতে থাকে। এভাবে চলতে থাকে দিন। চাচুর প্রমাণ পায়ের পেছনে শেখ পরিবার জড়িত। এছাড়া আরো রাঘব বয়াল আছে। এর কিছুদিন পর চাচুকে ও মেরে ফেলা হয়। আমিও নিজেকে সামলাতে চেয়েও সামলাতে পারতেছিলাম। সে সময় আয়ান আমাকে বুঝায়। আইমান বড় হতে থাকে। তখন আমি লন্ডনের টপ বিজনেসম্যান আর কে কোম্পানির মালিক। আইমানকে লন্ডনে আনতে চাইলাম। ও বলল NSI এর যোগ দিবে, আমাদের শত্রুদের শেষ করবে। আইমান NSI এর যোগ দিল। আমি জানতাম চাচু কোনো সাধারণ মানুষ ছিল না। চাচু ছিল আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং। আমি চাচু গ্যাংকে টিকিয়ে রাখলাম, টাকা ডোনেট করতাম। আমি জানতাম কেউ আসবে এই শত্রুদের শেষ করতে। তারা প্রয়োজন হবে ক্ষমতা। তাই আমি তার ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য শ্যাডো গ্যাংকে বড় করতে লাগলাম। চলে গেল অনেক বছর। আগমন ঘটলো আবরাজের। আমি আবরাজকে কাছে পেয়ে জড়িয়ে ধরে কাঁদলাম। আবরাজ আমার সোনাটা। আমার মরুভূমিও জীবনের একটু পানি হয়ে আসলো। আবরাজকে বুঝে দিলাম শ্যাডো গ্যাংয়ের দায়িত্ব। আবরাজ তার নেতৃত্ব শুনে হয়ে উঠল পুরো ওয়ার্ল্ডের মাফিয়া স্মার্ট। এর মধ্যে খবর পেলাম আইমানকে মেরে ফেলা হয়েছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। প্রতিশোধ নিতে চলে এলাম বাংলাদেশে। আবরাজ আকি আরহাম আর আবরাকে আমার পরিচয় দিয়েছিল। আমি দেশের মাটিতে পা রাখতেই আরহাম আর আবরা আমাকে সিনক্রোট ভাবে নিয়ে এলো। আরহাম সাম্রাজ্য SK গ্যাংয়ের পাতালপুরিতে। আমি আমার প্ল্যান ওদের বুঝিয়ে দিলাম। প্ল্যান অনুযায়ী আজাদকে বিয়ে করলাম। তবে আমি যে আজাদকে বিয়ে করব এটা ওদের 3 ভাইকে জানাইনি। কারণ আমি জানতাম ওরা যদি জানতো আমাকে এই কাজ করতে দিত না। তবে ওরা জানার পর আমার সাথে একটু রাগ অভিমান করেছিল। তবে আমি ওদের বোঝাতে পেরেছিলাম আমাদের পরিবারের ক্ষতি হওয়া থেকে আটকানোর জন্য ওই বাড়িতে একজনের থাকা দরকার। ওইভাবেই প্ল্যান অনুযায়ী সব হলো। আবরাজ দেশে এলো ও রাজনীতি করতে চাইল। তোমরা নিষেধ করলেও আমি নির্বাচন করতে বললাম। টাকা দিয়ে সুপারিশ করে ওকে মন্ত্রী বানালাম। এভাবেই চলতে থাকলো দিন। এর ভেতর ওরা ঘৃণিত প্ল্যান করলো জারিনকে ব্যবহার করে। জারিন সত্যি আরহামকে ভালোবাসতো। এভাবে তো জারিনকে আরহাম বিয়ে করবে না। তাই তোমাদের হুমকি দিয়ে বিয়ে করাতে বলল। ওদের প্ল্যান ছিল আরহাম তাতেও রাজি হয়ে যাবে না। তখন ওরা খারাপ ভিডিও এডিট করে মিডিয়ায় প্রচার করাবে, যাতে চৌধুরী বাড়ির সম্মান নষ্ট হয় আর জারিনও চৌধুরী বাড়ির বউ হয়। কারণ ওদের জানা দরকার ছিল
তিন ভাই এর রহস্য। আমি আরহামকে বলি জারিনকে বিয়ে করতে, আরহামও রাজি হয়। আরহামের রাজি হওয়ায় ওদের প্ল্যান নষ্ট হয়। তারপর সব প্ল্যান অনুযায়ী চলে, আর আজ সবগুলো আমাদের খাঁচায় বন্দি, তবে মাথাটাকে এখনো বন্দি করতে পারিনি। রাফা চৌধুরীর কথা শেষ হতেই রেহানা চৌধুরী অবাক হয়ে বলল, মা তুই কেন এসব করতে গেলি? তুই বিয়েটা করেই মোটেও ঠিক করিসনি। ওই সাথে তোর জীবন জুড়ে তোর জীবন তো নষ্ট হয়ে গেল। রাফা ভাবি, মা আমার জীবন কেন নষ্ট হবে? বরং আমি খুশি, আমি তোমাদের সাথে থাকবো। আমার চৌধুরীর বাড়িতে আমি আবারও মন খুলে বিচরণ করতে পারবো। রাফার কথা শুনে সবাই মুচকি হাসি দিল। আবরার গিয়ে দরজা খুলে দিল। আবরার দরজা খুলে দিতেই বাকি সদস্যরা হুমড়ি খেয়ে পড়ল। ওদের দিকে আবরাজ তীর্যন দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আবরাজ বুঝে গিয়েছে এরা সবাই এতক্ষণ দরজায় কান পেতেছিল। আবরাজকে এমন ভাবে তাকাতে দেখে মেহেক শুকনো ঢোক গিলে বলল, মেহেক না, মানে আসলে। মেহেকের কথা শেষ হতেই রাফা বলল, রাফা মামুনি, ওকে দেখে ভয় পেতে হবে না। তোমাদের ফুপি তোমাদের পাশে আছে। ফুপি খালামুনি কে জড়িয়ে ধরবে না? মেহেক, আরিশা, রুষা। রাফা চৌধুরীর মুখে ফুপি খালামুনি শুনে জারিন অবাক হয়ে তাকিয়ে থাকলো। নিঃশব্দে রুম থেকে বের হয়ে গেল আরহাম। জারিনকে বের হতে দেখে বাঁকা হাসি দিল। অন্যদিকে রেহানা চৌধুরী ইশারা পেতে ওরা তিন বোন গিয়ে জড়িয়ে ধরল রাফা চৌধুরীকে। রাফা চৌধুরীও ভাতিজের ভাগিনীকে কাছে পেয়ে কান্না করে দিল। এই কান্না দুঃখের না সুখে? অপরদিকে জারিন চলে গেল ছাদে। ছাদে গিয়ে এরিনকে কল দিল। এরিনকে বারবার কল দিলেও এরিন কল ধরল না। শেষমেশ মনস্থির করলো তার মাকে কল দিবে। তার মায়ের সাথে সম্পর্ক তেমন একটা ভালো না। তাকে কোনোদিনও মায়ের প্রাপ্য সম্মান দেয়নি জারিন। এরিন বাবা চাচাদের আশকারায় উচ্ছৃঙ্খল জীবনযাপন করেছে। আজ সেসব মনে পড়তেই অপরাধবোধ ঘিরে ধরল তাকে। নিজেকে স্বাভাবিক করে কল দিল মায়ের নাম্বারে। জারিন, হ্যালো মা। জারিনের মা এতগুলো বছর পর মনে হলো তোমারও মা আছে। জারিন নিশ্চুপ থাকলো। জারিনের মা, বলো কি বলতে চাও? জারিন, ছোট চাচির সাথে চৌধুরী বাড়ির সম্পর্ক কি? জারিনের মা, তোমার ছোট চাচি হলো আয়ান চৌধুরী আর আইমান চৌধুরী বোন। এটা পেন্টর বোন, তবে রক্তের থেকে কোনো অংশের কম না। আয়ান চৌধুরী আত্মার ছিল রাইফা আর আসিয়া। জারিন, তাহলে চাচু কেন তাকে বিয়ে করলো? জারিনের মামা ভুল বলল, তোমার চাচু না, রাইফায় তোমার চাচুকে বিয়ে করেছে প্রতিশোধ নিতে। জারিন, মানে? এরপর জারিনের মা তাকে সব বলল। সব শুনে জারিন চুপ থাকলো। সে জানতো আর বাবা চাচা ধ্বংস হবে এত তাড়াতাড়ি হবে এটা ভাবতেও পারিনি। তবে ছোট চাচি যেমন সাদাসিধে দেখতো, সে আসলে তা না। সে ছিল মাস্টার মাইন্ড গেমার। জারিন, বাবা চাচুদের কে নিয়ে গেছে ওরা? জারিনের মা, হোম, তারা আর ফিরবে না, তাদের ওরা শেষ করে দিবে। জারিন, ঠিক আছে। কথাটি বলে কল কেটে দিল। সে চুপচাপ দূরে দাঁড়িয়ে থাকা বটগাছের দিকে তাকিয়ে থাকলো। তার বাবা চাচাদের জন্য সে কষ্ট পাচ্ছে না, সে কষ্ট পাচ্ছে মেহেক, আরিশা, রুষার হাসি মাখা মুখ দেখে। ওরা কত হাসি খুশি সুখী জীবনযাপন করতেছে, অথচ মেহেক এক সময় কত অত্যাচার সহ্য করেছে। এসব সুখের মূল রেহানা চৌধুরী। সে শক্ত হাতে সব সামলিয়েছে। সে যেমন ছেলে মেয়েদের কাছে নরম মনের মানুষ, তেমনি শত্রুর সামনে শক্ত খোলসে ঘেরা গোলক গাথা। তারও তো এরকম একজন মা থাকা উচিত ছিল। হয়তো তার মা তেমনই হতে চেয়েছিল, তারা হতে দেয়নি। তার মা তো তাদের সৎ পথে চলতে বলতো, অন্যায় ভুলগুলো দেখিয়ে দিত। কই, তখন তো তারা শুনতো না। এসব কথা ভাবতে ভাবতে নিজের পরিবারের ওপর ঘৃণা বাড়ল। অন্যদিকে
রাফা সম্পর্কে সব কথাই রেহানা চৌধুরী সবাইকে বলল। অনেক বেলা হয়ে যাওয়ায় চৌধুরী বাড়ির মেয়েরা সবাই চলে গেল। রান্নাঘরে আজ ছেলেরা গেল ফ্রেশ হতে। রেহানা চৌধুরী আসিয়া রাফা রান্না করতেছে আর রাবেয়া শিকদার তাদের সাহায্য করতেছে। তাদের ননদ ভাবির সম্পর্কে দেখে রাবেয়া শিকদার মুগ্ধ। ওই সে তো মেহরুনের সাথে এমন ব্যবহার করতে পারেনি, তার ভাবিরাও তার সাথে এমন ব্যবহার করেনি, অথচ সবার থেকে আলাদা এই রেহানা চৌধুরী। অল্প বয়সেই বিয়ে হয়েছে, নিজে লেখাপড়া করেছে, ননদ দেবরকে মানুষ করেছে, নিজের ছেলে মেয়েদের বড় করেছে। এই মানুষটা কি দিয়ে তৈরি? এত ভালো মানুষও হয়? তবে এটা সত্যি উনি সবার জন্য নরম মনের মানুষ না। উনি যেমন নরম, প্রয়োজনে তার অধিক কঠোর। অন্যদিকে অন্ধকার রুমের সকল জিনিসপত্র উলট পালট করতেছে একজন অজানা ব্যক্তি। চিন্তায় তার মাথা কাজ করতেছে না। চৌধুরী বাড়ির 3 ছেলে তার সকল পরিকল্পনা নষ্ট করে দিয়েছে। সে কি করবে ভেবে পাচ্ছে না। তার পালানোর সকল রাস্তা প্রায় বন্ধ। একে একে তার সকল লোক গুম হয়ে গেছে। তারা কোথায়, তার খোঁজ তার কাছে নেই। সে কি করবে ভেবে পাচ্ছে না। ঠিক তখনই তার একজন সেলা রুমে প্রবেশ করলো। লোকটি বস, আমরা যদি এই দেশে থাকি তাহলে খুব শীঘ্রই আপনি ধরা পড়বেন। যেভাবেই হোক আমাদের দ্রুত এ দেশ ত্যাগ করতে হবে। অজানা ব্যক্তি, আমি কিভাবে যাব বলো? আমার সারা জীবনে গড়ে তোলায় সাম্রাজ্য ওই 2 টাকার ফকিন্নিরা ধ্বংস করে দিল। লোকটি বস, আপনি একটা প্রবাদ শোনেননি? লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। লোকটির মুখে এমন কথা শুনে বস লোকটি রেগে গেল। রেখে লোকটির কলার টিপে ধরল। অজানা ব্যক্তি, আমার সামনে ওই সুনাম করবি না, তাহলে আমি তোকে শেষ করে দেব। আর হ্যাঁ, আমার সকল কিছু গুছিয়ে নেই। আজ রাতেই আমি হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করব। লোকটি ঠিক আছে বস। কথাটি বলে লোককে অন্ধকার রুমে থেকে বের হতে নিয়েও পিছনে ফিরে তাকালো একবার। একটা রহস্যময় হাসি দিয়ে রুমটি ত্যাগ করলো। অপরদিকে আবরাজ বসে আছে তার ফুপি রাফা চৌধুরীর কোলে মাথা দিয়ে। সেদিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে মেহেক, আরিশ, রুষা, আবরার, আরহাম। ঠিক তখনই আবরাজের ফোনে একটা মেসেজ আসলো। আবরাজ ফোনটি হাতে নিয়ে দেখতে পেল তার গুপ্তচরের মেসেজ। গুপ্তচর বস মেজর জেনারেল আইজিপি সহ পাখিদের টর্চার করা যার নাম পাওয়া গেছে, সে আজ দিনাজপুরে হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে। আবরাজ ছোট্ট করে মেসেজ দিল, আবরাজ, পাখি যখন নিজ ইচ্ছায় খাঁচায় বন্দী হতে চাচ্ছে তাহলে আর কি করার? ধরে রাখো, আজ দিনটাই তার জন্য মুক্ত আকাশে বিচরণ করার শেষ দিন। আবরাজ রাফা চৌধুরীর কোল থেকে উঠে আরহাম এবং আবরারকে ইশারা করলো ছাদে যাওয়ার জন্য। আবরাজ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তার ফুপির দিকে কিছু একটা ইশারা করলো। আবরাজের ইশারা পেতেই রাফা চৌধুরী রহস্যময় হাসি দিল। ছাদে দাঁড়িয়ে আছে আবরাজ, আরহাম, আবরার। তাদের 3 ভাইয়ের মুখে রহস্যময় হাসি। তবে আবরাজকে হাসিটা অন্যদিকে হাসির থেকেও ভয়ঙ্কর। আজ হয়তো অনেক ভয়ঙ্কর কিছু হতে চলেছে। হয়তো আজ সকল প্রতিশোধ পূর্ণ হতে চলেছে। কি হতে চলেছে তা শুধু তারা 3 ভাই জানে। আবরাজ রাত 9টায় মেসেজ দিল, তোরা সবাই রেডি হয়ে থাকবি। আর হ্যাঁ, শ্যাডো গ্যাং এর লোকজন, এসকে গ্যাং এর লোকজন যেন পুরো হিলি বান্দর ঘিরে রাখে। আরহাম ঠিক আছে। চৌধুরী বাড়ির সবাই বসে আছে ড্রয়িং রুমের নাস্তার টেবিলে। সবার এখনো সকালে নাস্তা করা হয়নি, তাই সবাই সকালে নাস্তা করতে বসেছে। নাস্তা করতে করতে রাফা চৌধুরী বলল, রাফা, আবরাজ, আমি তো এখন লন্ডন ফিরতে চাচ্ছি না। আমি বাকিটা জীবন এখানে থাকতে চাই। চৌধুরী বাড়ির সবার সাথে থাকতে চাই। তুমি আমার কোম্পানিটার দায়িত্ব নিয়ে নে। আবরাজ, দেখো ফুপি, তুমি এতদিন ওই বাড়িতে ছিলে,
তাই আমি দেখেছি আমাকে এখন একটু শান্তি দাও। আমি আর এসব ব্যবসার ভিতরে নেই, এগুলো আমার জাস্ট প্যারা লাগে। রাফা, প্যারা লাগে বললে হবে না, তোকে দায়িত্ব নিতে হবে। আর হ্যাঁ রাফি, তুই বিয়ে শেষ হলেই লন্ডন চলে যাবি। রাফি আমতা আমতা করে বলল। রাফি, কিন্তু আন্টি তোমাদের বৌমা তো। রাফা, আমি সব জানি, তুই কি ঘটিয়ে এসেছিস। আর হ্যাঁ, এটাই কিন্তু লাস্ট বার, আমি কিন্তু আর এসব শুনবো না। তুই যদি আবারও এই কাজ করিস তাহলে জাস্ট রামিসাকে বলবো তোকে ছেড়ে দিতে। আমি ওকে তোর চেয়েও ভালো ছেলের সাথে বিয়ে দেবো। রাফা চৌধুরীর মুখে এমন কথা শুনে রাফির মুখটা চুপসে গেল। রাফি, ঠিক আছে রাফা, আর হ্যাঁ, কাল ভোরে এয়ারপোর্টে চলে যাবি। রামিসা বাংলাদেশে আসতেছে। রাফি, ঠিক আছে। এবার রাফা চৌধুরী রেহানা চৌধুরী এবং আয়ান চৌধুরী উদ্দেশ্যে বলল। রাফা, ভাইয়া আর ভাবি মা, আমি একটা কথা ভাবতেছি। রেহানা চৌধুরী এবং আয়ান চৌধুরী রাফার দিকে তাকালো। মা বলো। রাফা, কি বলতে চাস? রাফা, আমি চাই আবরাজ আর মেহেকের বিয়ে আবারও দিতে। এক কাজ করলে হয় না? রেশমা ঈশানের সাথে আবরাজ আর মেহেকের বিয়ে হোক, পরে না হয় ঢাকায় ফিরে বড় করে রিসেপশন করা যাবে, যেখানে এমপি মন্ত্রী থেকে শুরু করে বিজনেসম্যানরা থাকবে। রাফার কথায় চৌধুরী বাড়ির সবাই খুশিতে লাফিয়ে উঠল, আর মেহেক লজ্জায় মাথা নিচু করে রাখলো। আবরাজ, সে তো পারে না লুঙ্গি ড্যান্স দিতে, তবে এখানে ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ আলাদা আলাদা থাকবে। ভাইজান আর ভাবি মা, তোমরা দুজনকে কোন পক্ষ হতে বলো? এর মধ্যে আরিশা বলে উঠল। আরিশা, না না না, এরকম করে আমরা ভাগ করে নেব না, এখানে যা হবে টস করে হবে। আরিশা রওয়া কথায় সবাই সম্মতি দিল। ঠিক হলো, আগামীকাল সন্ধ্যাবেলায় কে কোন পক্ষ হবে তা ঠিক করা হবে। দেখতে দেখতে রাত 9টা বেজে গেল। চৌধুরী বাড়ির 3 ছেলে মিশনের জন্য রেডি হয়ে গেল। এর মধ্যে তাদের লোকজন খবর দিয়েছে দেশদ্রোহীটি তাদের নজরে এসেছে, সে তাদের নখ দর্পণে আছে। আবরাজ হুকুম দিয়েছে যেন তাকে তুলে নিয়ে যাওয়া হয় পাতালপুরীতে। এর মধ্যে সবাইকে নিয়ে যাওয়া হয়েছে পাতালপুরীতে। আবরাজরা ড্রয়িং রুমে আসতেই রাফা চৌধুরী এবং রাফিকে দেখা গেল। আবরাজ মুচকি হেসে যেই বের হতে যাবে বাড়ি থেকে, তখনই রেহানা চৌধুরী পেছন থেকে ডেকে উঠল। মা, তোদের আমি কি বলেছিলাম? যারা আমার পরিবারে এই অবস্থা করেছে আমি তাদের নিজ হাতে শাস্তি দেব, আর তোরা আমাকে না নিয়ে চলে যাচ্ছিস। আবরাজ মায়ের মুখে এমন কথা শুনে মায়ের দিকে তাকালো, এরূপ বলল। আবরাজ, মা তুমি পবিত্র, আমরা চাই না তোমার হাত ওই পাপিষ্ঠদের রক্তে অপবিত্র হোক। রেহানা চৌধুরী ছেলের কথায় যেন বিরক্ত হলো। আরহামকে উদ্দেশ্য করে বলল, মা ঠিক আছে, তোমাদের কথা যদি ওইটাই হয় তাহলে আমি নিজ হাতে ওদের কিছু করব না, তবে আমি নিজ চোখে ওদের ধ্বংস দেখতে চাই। তবুও তোমরা আমাকে নিয়ে চলো। বাধ্য হয়ে আবরাজ আরহামরা রেহানা চৌধুরীকে সাথে নিল। রেহানা চৌধুরী অবাক হয়ে সবকিছু দেখতেছে এবং গভীর জঙ্গলে মাটির নিচে ট্যানেল বানিয়ে তার ছেলেরা পাতালপুরি তৈরি করেছে। চারিদিকে কি অন্ধকার, বিদঘুটে গন্ধ, ভয়ঙ্কর পরিবেশ। চারিদিকে ভয়ঙ্কর অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে অনেকগুলো লোক। রেহানা চৌধুরীর সহ বাকিরা প্রবেশ করলো একটা গোপন রুমে। রেহানা চৌধুরী দেখতে পেল রুমটা অন্ধকার। আবরাজ লাইট জ্বালালো। রেহানা চৌধুরী দেখতে পেল সামনে চেয়ারে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের। এরা এক সময় ছিল দাপুটে নেতা, কেউ দাপুটে অফিসার। আবরাজ বলে উঠল, আবরাজ, কিরে শিশির কাদের, তুই কি ভেবেছিলি আমরা তোকে চিনতে পারিনি? তুই ভুল ভেবেছিস। আমরা প্ল্যান করেছিলাম তোকে তোর করা ভুলেই শেষ করব। শিশির কাদের, ভুল করেছিস। ভুল তোরা কি ভেবেছিস আমাকে শেষ করলেও সব খেলা শেষ? তুই ভুলে যাস না আমার পরিচয়।
আবরাজ, ও আচ্ছা, তোর পরিচয় যেন কি? ও হ্যাঁ, মনে পড়েছে, জনতা দলের যুগ্ম মহাসচিব শিশির কাদের খান ওরফে অরূপ দাস। তুই কি জানিস এখন ব্রেকিং নিউজ কি হচ্ছে? শিশির কাদের অবাক হয়ে আবরাজের দিকে তাকালো আর ভাবতে লাগলো, আবরাজ কিভাবে তার আসল নাম জানতে পারলো? কে এই আবরাজ? সে কি শুধু মন্ত্রী নাকি অন্য কিছু? একজন মন্ত্রী হয়ে তো তার এত কিছু জানার কথা না। এটা তো স্বয়ং প্রধানমন্ত্রী নিজেও জানে না। ও কিভাবে জানলো? আবরাজ উচ্চ শব্দে হেসে উঠল আর বলতে লাগলো, আবরাজ কিরে ভাবছিস তো আমি কি করে জানলাম তোর আসল নাম রূপ দাস? শুধু এটা না, তোর সকল তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে। তোর ছেলে আর তোর আসল বউ যেন কোথায়? ও হ্যাঁ, মনে পড়েছে, দিল্লির ডিএলএফ ওয়ানি মিটুয়ন। তাই না? তুই কি বলিস ওদের কি শেষ করে দেব? শিশির কাদের ওরফে অরূপ দাস ওয়াকার ছেড়ে বলল, শিশির কাদের, দেখ ওদের কোনো ক্ষতি করিস না। তোর যা করার আমার সাথে কর, আমার পরিবারের কোনো ক্ষতি করিস না। আবরাজ ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, আবরাজ তুই আমার পরিবারকে তছনছ করে দিয়েছিস, আমিও তোর পরিবারকে তছনছ করে দেব। আর হ্যাঁ, তাদের ছাড়ার তো কোনো প্রশ্নই আসে না। তোর ছেলে আর তোর বউ বাংলাদেশে পাহাড়ি সন্ত্রাসীদের সাথে যোগাযোগ করে চট্টগ্রামে আলাদা করতে চায়। এজন্য তো বাংলাদেশে RDX আর রাশিয়ান অস্ত্র এ চালান ঢুকিয়েছিস, তাই না? মেজর আসফিন ভাই, ওর পরিচয় কি? ওর বাড়ি দিল্লি মানে বুঝলাম না। আর ওর বউ তো আগেই মারা গেছে, তাহলে দিল্লিতে বউ ছেলে আসলো কই থেকে? আবরাজ ঠিক আছে বলতেছি, শোন, কে ওই শিশির কাদের খান? কেন আবরাজ তাকে অরূপ নামে ডাকতেছে? তার বউ যদি আগেই মরে যায় তাহলে দিল্লিতে তারা কারা? ওই শিশির কাদের মধ্যে কি কোনো রহস্য আছে? কি হতে চলেছে পরবর্তীতে? ও কি ওর এজেন্ট? উত্তর জানতে পরবর্তী পর্বে থাকুন। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। চলবে।